পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর মডেল। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণিকার বিচ্ছুরণের মাধ্যমে পরমাণুর উপর একটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি একটি মডেল প্রদান করেন, যে মডেলটি রাদারফোর্ডের মডেল নামে পরিচিত। তিনি যে মডেলটি প্রদান করেন তা নিয়ে এখন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমত, পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। একটি পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসের আকার আকৃতি খুবই ছোট, খুবই নগণ্য। এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক এবং প্রায় সমস্ত ভর, একটি পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক হওয়ার ক্ষেত্রে যে কারণটি প্রযোজ্য তা হলো যে আমরা জানি নিউক্লিয়াসে মূলত প্রোটন এবং নিউট্রন রয়েছে। প্রোটন এর চার্জ ধনাত্মক এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। তাই এই নিউক্লিয়াসে সেই প্রোটনের চার্জ ধনাত্মক চার্জটি বহন করে। সুতরাং পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক। একটি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে আমরা বলতে পারি, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা বলতে পারি যে একটি পরমাণুর যত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত প্রোটন রয়েছে ঠিক তত সংখ্যক ইলেকট্রন সেই পরমাণু নিউক্লিয়াসকে চারিদিকে ঘিরে রয়েছে। তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি রাদারফোর্ডের মডেল অনুযায়ী নিরপেক্ষ অবস্থায় বা সাধারণ অবস্থায় একটি পরমাণুর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। সৌরজগতের সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, ঠিক তদ্রূপ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রন একটি কক্ষপথ বরাবর ঘূর্ণায়মান থাকে। এটার কারণেই রাদারফোর্ডের এই পরমাণু মডেলটিকে সৌর মডেল হিসেবেও নামকরণ করা হয়েছে। আমরা রাদারফোর্ডের এই মডেল অনুযায়ী আমরা দেখতে পাই যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং তাদের মধ্যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান হওয়ার কারণে পরস্পরকে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বলের কারণে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তারা ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। আমরা মূলত জানি যে সমধর্মী চার্জ বা আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ বা আধান পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, সো তারা পরস্পরকে আকর্ষণ করবে সেই বল। এবং এই ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে, তাহলে এই ইলেকট্রন সর্বদা তার কক্ষপথ থেকে বেরিয়ে যেতে চায় এবং এই কেন্দ্রের প্রতি যে তার একটি আকর্ষণ রয়েছে সেখান থেকে মুক্ত হতে চায়। এই বলটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল। তার মানে হচ্ছে এই ইলেকট্রন একটি কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সে কেন্দ্রের বাহির দিকে একটি বল অনুভব করে। এখন এই দুটি বল,
একটি হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, যেটি দুটি বিপরীতধর্মী চার্জের কারণে হয়ে থাকে, এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার কারণে বাহির দিকে যে বল অনুভব করে তারা পরস্পর সমান। এটির কারণে নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন চলেও আসে না এবং ইলেকট্রন তার কক্ষপথ থেকে বাহিরেও চলে যায় না। তাহলে এ থেকে আমরা বলতে পারি এই দুটি বল সমান হওয়ার কারণে তারা খুব সুন্দরভাবে নিউক্লিয়াস তার স্ব অবস্থানে থাকে এবং ইলেকট্রন একটি বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। মূলত এটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরবর্তীতে কিছু ত্রুটি খুঁজে বের করা হয়, যে ত্রুটিগুলোকে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হিসেবে পরিচয় লাভ করে। তার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে একটি সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছিল, যার নিউক্লিয়াসটিকে সূর্যের ন্যায় এবং তার চারিপাশে যে কক্ষপথে যে ইলেকট্রনগুলি রয়েছে তাদেরকে গ্রহের ন্যায় তুলনা করা হয়েছিল। তো আমরা মূলত জানি যে গ্রহসমূহের কোনো চার্জ নেই, দ্যাট মিন্স তারা হচ্ছে চার্জবিহীন, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জ বিশিষ্ট। সুতরাং গ্রহ এবং ইলেকট্রনের মধ্যে চার্জ সম্পর্কিত যে মতবাদটি রয়েছে তার সাথে কোনো সামঞ্জস্য নেই বা কোনো মিল নেই, কারণ গ্রহ হচ্ছে চার্জবিহীন, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের থিওরি বা তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোনো চার্জিত কণা যদি একটি বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তাহলে সে ঘুরতে ঘুরতে এক সময় শক্তি হারিয়ে এনার্জি লস করে বা শক্তিকে বিকিরিত করে সে এক সময় কেন্দ্রে পতিত হয় এবং তার আবর্তন চক্র আস্তে আস্তে কমতে থাকে। তার মানে হচ্ছে সে কম পথ আস্তে আস্তে তার অতিক্রান্ত পথের পরিমাণ কমতে থাকে। ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে তার শক্তি হারায় এবং নিউক্লিয়াসের দিকে ধাবিত হয় বা নিউক্লিয়াসে এক সময় এসে প্রবেশ করে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলকে যদি আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করতে চাই তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ইলেকট্রনের ধারণা দেওয়া হয়েছিল এক সময় এই ইলেকট্রন নিউক্লিয়াসে এসে বিলীন হয়ে যাবে বা মিশে যাবে, তখন পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকবে না, এমনটাই প্রকাশ পায়। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলকে যদি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে পরমাণুর একটি স্থায়ী অবস্থা থাকতে পারে না বা একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে। কিন্তু আমরা মূলত দেখি যে একটি পরমাণু ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াস প্রবেশ কখনোই এই ধরনের ঘটে না যে সব সময় তারা শক্তি ছাড়তে ছাড়তে এক সময় শক্তি শেষ হয়ে যায় তারপর নিউক্লিয়াসে এসে মিশে যায়। পরমাণুর মধ্যে আমরা এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের অবস্থা আমরা খুঁজে পাই না। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা পরমাণুর বর্ণালী গঠন, তার মানে হচ্ছে পরমাণুর যে কালারের যে স্ট্রাকচার, রঙের যে স্ট্রাকচার, এই সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। এবং ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রনগুলো যে পথে ঘুরতে থাকে সেই পথের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, সেটি কি বৃত্তাকার হবে, ডাম্বেল আকার হবে, ডিম্বাকৃতি হবে, কেমন হবে, সেই আকার এবং আকৃতি সম্পর্কে রাদারফোর্ডের মডেল থেকে কোনো তথ্য পাওয়া যায় না। ঠিক অনুরূপভাবে রাদারফোর্ডের মডেলে এও ব্যাখ্যা করা হয়নি যে একাধিক ইলেকট্রন, একের অধিক ইলেকট্রন যদি একটি কক্ষপথে ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করবে,
সেটা কি ঘড়ির কাঁটার দিকে যাবে, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, না সব ইলেকট্রন একই দিকে যাবে, না ইলেকট্রনগুলো পরস্পরের বিপরীত দিকে যাবে, এই সম্পর্কে রাদারফোর্ডের মডেল কোনো ধারণা দেয় না। 1913 সালে পরমাণু গঠন এবং পারমাণবিক বর্ণালী সংক্রান্ত একটি মডেল প্রকাশ করেন, যা বোরের মডেল নামে পরিচিত। বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো রয়েছে তা ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারিপাশে যে সার্কুলার পথ রয়েছে, এই বৃত্তাকার পথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। প্রথম স্বীকার্যটি এই ব্যাখ্যাই দিচ্ছে। দ্বিতীয় স্বীকার্যটি থেকে আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলি রয়েছে বা যে ইলেকট্রন পরিভ্রমণের যে পথ রয়েছে, এই পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলা হয় এবং নিউক্লিয়াস থেকে প্রত্যেকটি শক্তি স্তরের একটি সংখ্যা রয়েছে, যে সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। যেমন নিউক্লিয়াসের থেকে একদম প্রথম যে কক্ষপথটি রয়েছে সেখানে n ইকুয়াল হচ্ছে 1, তারপরের কক্ষপথটির জন্য রয়েছে n ইকুয়াল 2, ঠিক তারপরের কক্ষপথের জন্য n এর ভ্যালু হচ্ছে 3, ঠিক তারপরের কক্ষপথের জন্য n এর ভ্যালু 4। ঠিক অনুরূপভাবে এরপরে যদি আরো একটি কক্ষপথ থাকতো তাহলে n এর ভ্যালু হতো 5। এই n এর ভ্যালুর উপর ভিত্তি করে, দ্যাট মিন্স শক্তি স্তরে n এর মানের উপর নির্ভর করে এই শক্তি স্তরগুলোর নামকরণ করা হয়েছে। প্রথমটি হচ্ছে k, পরেরটি হচ্ছে l, পরেরটি হচ্ছে m, পরেরটি হচ্ছে n, এর পরেরটি হচ্ছে o। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে n এর ভ্যালু 1 এবং তার নামকরণ হয়েছে k। ঠিক পরেরটা হচ্ছে n এর ভ্যালু 2, তার নামকরণ হয়েছে l সেল বা l কক্ষপথ নামে। পরেরটির ভ্যালু হয়েছে 3, তার নামকরণ করা হয়েছে m সেল হিসেবে। পরেরটি n এর ভ্যালু 4, এর নামকরণ করা হয়েছে n সেল হিসেবে। এবং এর পরে যদি আরো একটি ইলেকট্রন থাকতো, তাহলে এই কক্ষপথ থাকতো, তাহলে এখানে n এর ভ্যালু হতো 5 এবং অরবিট বা কক্ষপথের ভ্যালু হতো, কক্ষপথকে ও সেল বা ও কক্ষপথ হিসেবে নামকরণ করা হতো। একটি নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন অবস্থান করে, তখন এই নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করার সময় ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ করে না এবং কোনো শক্তি বর্জন করে না। এটাকে যদি আরো স্পষ্টভাবে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে যখন ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথে থাকে, তার নিজস্ব অরবিট বা নিজস্ব শক্তি স্তরে যখন অবস্থান করে, তখন এই ইলেকট্রন কোনো শক্তি শোষিত করে না এবং কোনো শক্তিকে বিকিরিত করে না। বোরের পরমাণু মডেলের 3 নং স্বীকার্যটি থেকে আমরা পাই, যখন একটি ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথ থেকে তার উপরের কক্ষপথে পরিভ্রমণ করে বা উপরের কক্ষপথে যায়, তখন সে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে বা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তারপর সে তার উপরের স্তরে যায়। ঠিক অনুরূপভাবে যখন সে তার উপরের স্তর থেকে তার নিজের যে স্তর রয়েছে সেখানে ফিরে আসে, তখন সে যে পরিমাণ শক্তি শোষণ করে উপরের স্তরে গিয়েছিল সেই পরিমাণ শক্তিকে ছেড়ে দিয়ে সে আবার তার নিজের
কক্ষপথে ফিরে আসে। আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি যে n=1 কক্ষপথ থেকে যদি একটি ইলেকট্রন n=2 কক্ষপথে যায়, তাহলে তাকে অবশ্যই বোরের পরমাণু মডেল অনুযায়ী একটি শক্তি শোষণ করতে হবে। ঠিক অনুরূপভাবে n=2 থেকে যদি ইলেকট্রনটি তার নিজের কক্ষপথে ফিরে আসতে চায়, অর্থাৎ n=1 কক্ষপথে ফিরে আসতে চায়, তাহলে অবশ্যই যে পরিমাণ শক্তি সে গ্রহণ করেছিল সেই পরিমাণ শক্তি তাকে ছেড়ে দিয়ে, দ্যাট মিন্স বিকিরিত করে তাকে চলে আসতে। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, উদাহরণস্বরূপ হাইড্রোজেন বা হাইড্রোজেনের সদৃশ্য যে পরমাণুগুলি রয়েছে, তাদের বর্ণালী, তাদের কালার এর ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। কিন্তু যখনই এক ইলেকট্রন থেকে বেশি ইলেকট্রন অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা বোরের পরমাণু মডেল দ্বারা করা সম্ভব হয়নি, বা বোরের পরমাণু মডেল এর ব্যাখ্যা করতে পারেনি। দ্বিতীয়ত, বোরের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে বর্ণালীতে একটি রেখা পাওয়া যায়। সেই রেখার কারণ হলো যে যখন ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তর ঘটে, তখন বর্ণালীতে একটি করে রেখার সৃষ্টি হওয়ার কথা বোরের পরমাণু মডেল আমাদেরকে বলে। কিন্তু সূক্ষ্ম যন্ত্রপাতি দ্বারা পর্যবেক্ষণ করলে এই একটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখার সমন্বয়ে বিভক্ত। তার মানে আমরা বলতে পারি যে এই একটি রেখা কয়েকটি রেখার সংমিশ্রণ হিসেবে মনে হয়। তাহলে বোরের পরমাণু মডেল আমাদেরকে যে একটি রেখার কথা বলে, আসলে রেখাটি একটি না, কয়েকটি সূক্ষ্ম রেখা। এটি হচ্ছে মূলত বোরের পরমাণু মডেলের সীমা।